আচ্ছা, বলুন তো, আপনি যদি প্রতি মাসে কষ্ট করে টাকা জমান আর সেভিংস অ্যাকাউন্টে রাখেন কিংবা এফডিতে রাখেন আর ভাবেন আপনি বড়লোক হয়ে যাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ টাকা জমানো আর টাকা জমিয়ে ওটাকে ইনভেস্ট করে বড়লোক হওয়া এক জিনিস নয়, কিন্তু এর তফাৎটা ঠিক কতটা সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একটা উদাহরণ দিই, ধরুন আপনার পরিচিত একজন কাকা আছে, তিনি মাসের শুরুতে স্যালারি পান, সেই স্যালারি থেকে তার কিছুটা অংশ এফডিতে রাখেন আর কিছুটা অংশ পোস্ট অফিসে রাখেন। কিন্তু কেউ তাকে যদি শেয়ার মার্কেটের কথা বলে কিংবা মিউচুয়াল ফান্ডের কথা বলে, তখনই তিনি বলেন, না রে বাবা, এসব আমার পক্ষে সম্ভব নয়, ওতে অনেক রিস্ক আছে, আমি ওটাতে রাখবো না, ওখানে টাকা রাখলে টাকা ডুবে যায়, আমি নিরাপদ জায়গায় টাকা রাখবো, সেই জন্য আমি সেভিংস অ্যাকাউন্ট কিংবা পোস্ট অফিসেই টাকা রাখবো, ওখানেই আমার পক্ষে ঠিক আছে। এভাবেই তিনি 30 বছর ধরে সেভিংস অ্যাকাউন্ট আর পোস্ট অফিসে টাকা রেখে জমিয়ে গেলেন। কিন্তু রিটায়ারমেন্টের পর তিনি হিসাব করে দেখলেন যে টাকাটা জমেছে সেটা দিয়ে তার খরচ চালানো খুব মুশকিল। অথচ তার বাড়ির পাশে একজন লোক আছেন, তিনিও সেরকম মাসে মাসে স্যালারি পেতেন, স্যালারি পাওয়ার পর তিনি তার থেকে কিছুটা অংশ মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেটে ইনভেস্ট করতেন। তিনি সেভিংস অ্যাকাউন্টেও রাখতেন, কিন্তু তার সাথে মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটেও ইনভেস্ট করতেন। এবং তার রিটায়ারমেন্টের পর তিনি যখন হিসাব করলেন তখন দেখলেন তার যে অ্যামাউন্টটা হচ্ছে সেটা অনেক বেশি। আগে যিনি এফডিতে রেখেছিলেন কিংবা পোস্ট অফিসে রেখেছিলেন তার থেকে প্রায় 2-3 গুণ। কিন্তু এটা কেন হলো? তাহলে ঠিক তফাৎটা কোথায়? তফাৎটা লুকিয়ে আছে এমন একটা জিনিসে যেটা আপনার টাকার ভ্যালু ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ইনফ্লেশন। আমাদের দেশে গত কিছু বছরে মোটামুটি 4-6% হারে ইনফ্লেশন বেড়েছে। শুনতে খুব বেশি লাগছে না, তাই না? কিন্তু এই হিসাবের আড়ালেই আসল ছবিটা লুকিয়ে আছে। কিন্তু খাবার দাবারের দাম বাড়ে তার থেকে বেশি হারে, তারপরে টিউশন ফিজ আছে সবাই অনেকের, স্কুলের ফি আছে, ডাক্তার দেখানো আছে, নর্মাল জিনিসপত্রের দাম সেগুলো হুড় করে বেড়েছে। এগুলো প্রতি বছর এমনভাবে বাড়ছে যে সাধারণ হিসাবের সাথেই মেলে না। এবার প্রশ্ন হলো, সেভিংস অ্যাকাউন্টে টাকা কত হারে বাড়ে? আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন, বছরে প্রায় 2.5-3.5% রিটার্ন দেয়। সেটাতে হয়তো আপনার ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু আপনার টাকার ভ্যালু বাড়বে না। ইনফ্লেশনটাকে ওটা শুধু সেভ করে রাখছে, কারণ ইনফ্লেশনও ধরুন বছর বছর চেঞ্জ হয়। কোনো বছর 4.5-5% হলো, কোনো বছর 3-3.5% হলো, কোনো বছর 6% থেকে গেল, এরকম করতে। আর সেভিংস অ্যাকাউন্টে তো ধরুন 3.5 থেকে 3-3.5% দেয়, সেটা প্রায় সমান সমান, সেটাই টাকার ভ্যালুটা বাঁচিয়ে রাখছে, কিন্তু টাকাটাকে বাড়াচ্ছে না। এবার আসি ফিক্সড ডিপোজিটের কথায়। এফডি খারাপ জিনিস না, ভুল বুঝবেন না। এফডিতে মোটামুটি 6 থেকে 7.5% বছর অনুযায়ী আপনি কীরকম, মানে কত বছর রাখতে চান, 2 বছর না 3 বছর কিংবা 5 বছর, যত বেশি বছর রাখবেন তত বেশি রিটার্নটা পাবেন। সেই হিসাবে আপনার টাকাটা একটু একটু করে বাড়ছে। ধরুন আপনি 5 বছর রাখছেন টাকাটা এফডিতে, তার রিটার্ন দেবে 7.5%। এটা ইনফ্লেশনের থেকে একটু বেশি, তাই এফডি আপনার টাকার ভ্যালুটা কমতে দিচ্ছে না, এইটুকুনি এফডির অবদান। কিন্তু এফডি কি আপনাকে বড়লোক করতে পারবে? না। সাপোজ আপনার কাছে 10 লক্ষ টাকা আছে আর আপনি সেটা 15 বছরের জন্য এফডিতে রেখে দিলেন আর রিটার্ন পাচ্ছেন প্রতি বছর 7.5% করে, তো আপনার সেই টাকাটা হয়ে দাঁড়াবে 15 বছর পর 27-28 লক্ষ টাকা, এর বেশি হবে না। এবার আসি ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথায়। এবার ওই একই 10 লক্ষ টাকা, আর সেই 10 লক্ষ টাকা যদি আপনি 15 বছর মিউচুয়াল ফান্ডে রাখেন আর 12% রিটার্ন পান, তাহলে সেই টাকা 15 বছর পর প্রায় 55-56 লক্ষ টাকা হয়ে দাঁড়াবে। এটা মার্কেটের উপর নির্ভর করছে, গ্যারেন্টিড নয়, কিন্তু ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডের ইতিহাস অনুযায়ী অন অ্যাভারেজ 12% রিটার্ন পেয়েই যাবেন আপনি। একই 10 লক্ষ টাকা, একই 15 বছর, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা আলাদা। একটা হলো সেভিংস অ্যাকাউন্ট, একটা হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো দেখছেন তো তফাৎটা কোথায়? আপনি যদি মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেটেও টাকা রাখেন, তাহলে আপনার টাকা প্রায় 2-3 গুণ হয়ে যেতে পারে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের শক্তি, সুদের ওপর সুদ পাওয়া। সময় যত বাড়বে অ্যামাউন্টটা ঠিক ততটাই বাড়বে। একটা কথা বলে রাখি, আপনি পাস্টে যে রিটার্ন পেয়েছেন ভবিষ্যতেও যে রিটার্ন পাবেন তার কোনো গ্যারেন্টি নেই, কারণ রিটার্ন মার্কেটের ওপর নির্ভর করছে। মার্কেট ওঠানামা করে, মার্কেটের রিস্কও আছে, তাই আপনি যদি দীর্ঘ সময় ধরে ইনভেস্ট করেন তাহলে রিস্কটা অনেকটা কমে যাবে। তাই এত কিছু জানার পরেও বেশিরভাগ মানুষ কেন সেভিংস অ্যাকাউন্ট আর এফডিতে টাকা রাখেন? এর পেছনে আছে আমাদের বাঙালি মধ্যবিত্তের মানসিকতার মধ্যে লুকিয়ে থাকা
সেই নিরাপত্তার খোঁজ। আমরা সেই ছোটোবেলা থেকে শুনে আসছি ব্যাংকে টাকা রাখা মানে সেফ, শেয়ার মার্কেটে টাকা রাখা মানে জুয়া, কারণ শেয়ার মার্কেটে টাকা রাখলে টাকা ডুবে যায়। এটা স্বাভাবিক, কারণ হচ্ছে অনেকের নলেজ থাকে না। এই ভয়টা আসে হচ্ছে ল্যাক অফ নলেজ থেকে। কেউ যখন না শিখে হুট করে মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেটে টাকা লাগিয়ে দেয়, তাহলে টাকাটা ডুবে যাওয়াই স্বাভাবিক। কিন্তু সেটা ইনভেস্টমেন্টের দোষ না, এটা হলো না জেনে ইনভেস্টমেন্ট করার ফল। তাহলে এখন করণীয় কি? আমি এফডি কিংবা পোস্ট অফিসের কোনো স্কিম ছেড়ে দিতে বলছি না। এমার্জেন্সি ফান্ডের জন্য কিংবা আগামী 2-3 বছরের মধ্যে আপনার যে টাকাগুলো লাগবে, সেইটা আপনি সেভিংস অ্যাকাউন্ট কিংবা এফডি কিংবা পোস্ট অফিসের কোনো স্কিমে রাখতে পারেন। এগুলো এখনও সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু লং টার্ম ওয়েলথ তৈরি করার জন্য এগুলোর উপর ভরসা রাখলে চলবে না। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রতি মাসে আপনি আপনার স্যালারি থেকে কিছু টাকা সরিয়ে রাখুন। হাজার টাকার দরকার নেই, 500 টাকা কিংবা 1000 টাকাও আপনি সরিয়ে রাখতে পারবেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী। সেটাকে সরিয়ে মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন। এখন তো গ্রো, জিরোধার মতন প্ল্যাটফর্মে 500 বা 1000 টাকা থেকেও এসআইপি শুরু হয়ে যায়। আর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করুন। কিছুটা টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে, কিছুটা পিপিএফে, কিছুটা এফডিতে, কিছুটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এইভাবে আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করে রাখুন। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই 3 নম্বর স্টেপটা। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার পক্ষে তত তাড়াতাড়ি ভালো, কারণ কম্পাউন্ডিংয়ের এফেক্ট সবথেকে ভালো কাজ করে যখন আপনি তাড়াতাড়ি শুরু করবেন। তাহলে আজকে যা বললাম একটু ঝালিয়ে নেওয়া যাক। শুধু টাকা জমালে আপনি সেফ থাকবেন, কিন্তু কোনোদিন বড়লোক হতে পারবেন না, কারণ ইনফ্লেশন আপনার টাকার ভ্যালু আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। ওয়েলথ ক্রিয়েট করতে হলে টাকাকে শুধু জমালেই চলবে না, টাকাকে কাজেও লাগাতে হবে, টাকাটাকে ইনভেস্টও করতে হবে। তাহলে এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর কমেন্টে জানান আপনি এখন পর্যন্ত শুধু সেভিংস করছেন নাকি ইনভেস্টিংও শুরু করেছেন। আর এমন সহজ বাংলায় পার্সোনাল ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ড, স্মার্ট মানি ম্যানেজমেন্ট এরকম অনেক ভিডিও পেতে চাইলে সৌরভ অন মানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।